এরপরে ওনারা বলছে এই অনুসন্ধানটিতে তোমরা ছক 1.1 এর নির্দেশিত অর্থাৎ এই ছকটাকে ওরা 1.1 বলছে মূলত 1 থেকে 10-এর ঘরের নামতার ফলাফল লিখবে। অর্থাৎ আমরা 1 থেকে 10-এর ঘরের নামতা ফলাফল লিখতে বলছে। এখানে একটা ব্যাপার মনে রাখতে হয় যে 10 ক্রস করলে যেমন 10 হইলে 0 লিখতে হয়, 11 হইলে 1 লিখতে হয়, 12 হইলে 2 লিখতে হয়। অর্থাৎ এখানে বলেই দিছে কেবল গুণফলটি লিখবে, অর্থাৎ 2 অক্ষে 2 তাহলে 2 লিখতে হবে, 2 দুগুণা 4 তাহলে 4 লিখতে হবে, 3 দুগুণা 6 তাহলে 6 লিখতে হবে। কিন্তু শর্ত হলো নামতার ফলাফলে যদি দশক বা দশকের ঘরের অঙ্কও থাকে সেটি বসাতে পারবে না। দশক যেমন 10, 11, সেই ক্ষেত্রে কোনটা বসবে? ওরা বলছে কেবল এককের ঘরের অঙ্কটি বসবে। তাহলে এই যে ওরা বললো এককের ঘরের, তাহলে আপনি ধরেন এটা সংখ্যা, আমি কিন্তু একটু আগে বলে আসছিলাম যে এককের ঘরের সংখ্যাটা লিখতে হবে, যে 10-এর বেলায় 0 লিখতে হবে। তাহলে দেখেন তো এটা কি একক না, এটা কি দশক না? অর্থাৎ আপনি 10 আইলে 0 লিখবেন, 11 আইলে 1 লিখবেন, 12 আইলে 2 লিখবেন, 13 আইলে 3 লিখবেন। ওই একক স্থানীয় পজিশনটাকে লিখতে হবে শুধু। আর 9 পর্যন্ত তো 9, আশা করি বুঝতে পারছেন। এই যে ব্যাপারটা বলছে, এখন আমরা ছকটা পূরণ করব। এই যে আমি বলছিলাম না যে এই রুলসটাকে আগে একটু মাথা থেকে সরান। এখন বলতে গিয়ে একটু প্যাঁচ লাগছে না? মোটামুটি তো বুঝছেন, কিন্তু প্যাঁচটা লাগছে। এবার মাথা থেকে সরান। চলেন আমি এটা ফিল আপ করা দেখাই আপনাদের কীভাবে ফিল আপ করতে পারেন। প্রথম কথা, আপনি যখন এটা ফিল আপ করবেন তখন আপনি একটা জিনিস বুঝবেন, সেটা হচ্ছে গিয়ে আপনি এখানে নামতা লিখতেছেন, বা ওরা যে বললো না যে আপনি এখানে কী লিখতে হবে, ওরা কিন্তু স্পষ্ট করে বলে দিছে যে 1 থেকে দাঁড়ান একটু খুঁজে নেই, 1 থেকে 10-এর ঘরের নামতার ফলাফল লিখতে হবে আমাদের। 1 থেকে কত পর্যন্ত? 10-এর ঘর পর্যন্ত না? তাহলে দেখেন আমরা এখানে কি করতে পারি। শুরু করলাম 1 দিয়ে। সবচেয়ে মজার ব্যাপার, আমি এই জায়গার কোনো রুলসই ফলো করবো না, একটু ধৈর্য ধরেন। এখানে আপনি ক্রমান্বয়ে লিখতে থাকেন, কত পর্যন্ত যাওয়ার কথা? 10। তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। 9 লিখলাম আমরা। এখানে কি 10 লিখতে পারবো? না। 10-এর জন্য কি 0 বলছে, তাহলে 0 লিখলাম। এরপরে আসেন, আপনি এদিকে কি লিখবেন? 0 থাকার কারণে এদিকের ঘরের আমাদের কোনো চিন্তা নেই। 9 লিখে ফেলছেন না? এখন এদিকে আমি যেটা নিজের মতো করে করি, আপনি কোন দিকে যা শেষ হবে, কোন দিকে কি, এত কিছু বাদ দেন। 1 থেকে শুরু করবেন, 1 থেকে 9 পর্যন্ত আসবেন, আবার 9 থেকে কমাইতে থাকবেন। 8, 7, 6, 5, 4, 3, 2, 1। হয়েছে না ভাই? সহজ। আবার 1 থেকে উপরের দিকে উঠতে থাকেন। 2, 3, 4, 5, 6, 7, 8, 9। হয়েছে না? এবার আপনি 9 থেকে আবার নামতে নামতে আসেন না। 9-এর পরে অবশ্যই কী হবে এখানে? 8, 7, 6, 5, 4, 3, 2, 1। মিলছে না? এই সার্কেলটা তো আপনি অটোমে নিতে পারেন। তাহলে এটার জন্য তো আপনাকে এত কিছু করার দরকার নেই। আপনি 1 থেকে শুরু করে 9-এ যাবেন, 9 পেয়ে গেলে আবার কমাইতে থাকবেন, 1-এ আসবেন, আবার 1 পেলে আবার 9-এ যাবেন, 9 পেলে আবার 1-এ যাবেন ফিরে। 1 থেকে 9, 9 থেকে 1, 1 থেকে 9, 9 থেকে 1, এভাবে ঘুরতে থাকেন। 4 দিকে খাবার হয়ে গেল। এখন 4 দিকে খাবার হলে স্যার কি আপনি কী করবো? এরপর এটা তো আরও সহজ, আপনার কোনো চিন্তা নাই। আপনি এই ঘরটা লিখবেন না, একটু ভিন্ন করে ব্যবহার করি। খেয়াল করেন, এই ঘরটা লেখার সময় আপনি কী করবেন? এই ঘরটাকে গুণফল আকারে লিখবেন। কীভাবে? এই ঘরটা কার কার সাথে মিলিত অবস্থা আছে দেখেন তো। এই ঘরটা এটা আর এটার সাথে মিলিত আছে না? তাহলে 2 দুগুণে কত? 4। একটু ভালো করে বুঝেন, বুঝতে সমস্যা হইলে মনোযোগ দেন, হয়ে যাবে ইনশাল্লাহ, সমস্যা হবে না। এবার এই ঘরটার কথা ভাবেন, ওই যে বলে আসছিলাম না 2 গ 1100, তাহলে এই ঘরটা কার সাথে কার মিল আছে? এই ঘরটা ওইদিকে আছে এটা, এই বরাবর আছে ওইটা, তাহলে 3 আর 2 গুণ করলে 6। এই ঘরটা দেখেন, এই ঘরটার সাথে অবশ্যই এটা মেলে, এটা মেলে। এখন যদি বলেন যে স্যার নিচেও তো মেলে, তো ভাই এই ঘরটা নিচে মিললে নিচের তো আমার কোনো সংখ্যা নাই, এদিকেও তো সংখ্যা নাই, তাহলে এই ঘরটা এদিকে মিলাইলে 4 পাই আর এদিকে 2 পাই, তাহলে এই 2 আর 4, 4 দুগুণা 8। খুব মনোযোগ দিন। এদিকে আবার দেখেন, এই সংখ্যাটাকে যদি আমরা এই ঘরটাকে যদি চিন্তা করি, তাহলে এর আবার 5-এর সাথে মিলে 2, 5 দুগুণে কত? 10, 10 হলে কত হবে? 0। সেমভাবে এটা 6 আর 2, 6 দুগুণে কত? 12, 12 হলে কত হবে? 2, কেননা 12-র একক ঘরের জিনিসটা লিখতে হবে, অর্থাৎ 12 1-এর পরে 2, 2 বসবে। 7, 7 দুগুণে 14, 4, 8, 8 দুগুণে 16, 6। এই যে ব্যাপারটা, এই ব্যাপারটা এখানে আপনি একটু হিসাব করে লিখতে হবে। দেখেন এখানে আরেকটা কৌশল বলা যায়, কিন্তু সবই যদি কৌশলে শিখেন তাহলে ব্রেনে তো আপনার অঙ্কটা ঢুকলো না ভাই, শিখতে তো পারলেন না। এমনি প্রথমে আমি একটা লজিক দিয়ে একটা অংশ কাভার করে সহজ করে দিয়েছি, কারণ চারিদিক দিয়ে যখন আপনি বুঝে ফেলছেন তখন এমনি বুঝতে পারবেন।
1 থেকে 9 পর্যন্ত আসছেন, 9 থেকে আবার 1 আসছেন, 1 থেকে আবার 9 গেছেন, 9 থেকে আবার 1 গেছেন। এটা কাভার হলে তো সবগুলো ঘর এমনি পারা যাবে। কারণ এই জায়গায় যদি রুলস শিখাই, একটা কৌশল শিখাই, তাহলে তো সর্বনাশ। তারপর আপনি যদি একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এখানে একটা মজার ব্যাপার। সেটা কি দেখেন, 4 6 8 0 2 4 6 8। এখন বলতে পারেন যে ভাই এটা কোনো সন্দেহ পড়লো? অফকোর্স পড়ছে। আপনি একটু লক্ষ্য করেন না, এখানে সব জোড়া সংখ্যা হবে। এই যে কীভাবে বুঝছেন? এই যে 2 আছে, এই কারণে 2 এর পরে কী আসা উচিত? 4, 4-এর পরে কী আসা উচিত? 6, 6-এর পরে কি? 8, 8-এর পরে কী আসা উচিত? 10 না? 10 তো শূন্য, 10-এর পরে কি? 12, 12-র কী আসা উচিত? 2, 12-র পরে 14, 14-র 4, 14-র পরে কি? 16, 16 সংখ্যার 6, 18-র 8। তো সবই তো আসে না ম্যাজিক। তো সব জায়গায় ম্যাজিক কাজ করে, সমস্যা ভাই। এরপরে দেখেন আমরা যদি 3-এর হিসাবটা করি, এই ঘরটা কি আসবে আপনি নিজে একটু বোঝেন। এই ঘরটা হিসাব করলে 3 আর 2, 3 দুগুণা 6। এরপরেরটা কি আসা উচিত? 3 আর 3 গুণ করলে 9। এরপরের ঘরটা অবশ্যই এদিকে 4 পাচ্ছে, এদিকে 3 পাচ্ছে, 3 4 12, 12 মানে 2। 12-র তো আর আপনি 12 লিখতে পারবেন না। তারপরে এখানে 3 আর এই 5, 3 আর 5-এ 15, 15 কত লিখবেন? 5। দেখেন আপনার যদি এটা সমস্যা হয়, আপনি প্রাথমিকভাবে কী করতে পারেন, আমার যেটা পরামর্শ, আপনি ওই ঘরটায় কোন কোন সংখ্যা সেই সংখ্যাকে লিখতে পারেন। কীভাবে? ধরেন এই জায়গার কথা বলি, আপনি এভাবে লিখতে পারেন। কী কী সংখ্যা আছে? আপনি লিখলেন 3 × 5, তাহলে আপনি বুঝতে পারবেন যে এই ঘরে কি আসবে। এই ঘরে আসবে 5, তখন কিন্তু আপনি 5 লিখতে পারবেন। আবার ধরেন এই ঘরের কথা, 3 আসবে, লেখেন, তারপরে 6 আসবে, 3 6 18, তারপরে আপনি এখানে বড় করে লিখতে পারবেন যে তার মানে 8। প্রাথমিকভাবে এভাবে একটু চিন্তা করেন, তাহলে কিন্তু আপনি জিনিসটা ক্লিয়ার হতে পারলেন। তাহলে পরের ঘরটায় আসি। পরেরটা যে 7, 3 7 21, 3 7 21-এর 1, তারপরে 3 8 24, 4। এই জায়গায় কোনো ম্যাজিক আছে নি ভাই? এই জায়গায় ম্যাজিক আসলে যদি বলি নাই নাই, আর যদি বলি আছে আছে আছে, কিন্তু আপনাকে এটা ভাবতে হবে, খুঁজে নিতে হবে। আপনি একটু দেখেন, 3 3 দুগুণা 6, 3 তিরিক্ষে 9, 3 4-এ 12-র 2, তারপর হচ্ছে গিয়ে 3 5 15-র 5, 3 6 18-র 8, 3 7 21-এর 1, 3 8 24-এর 4। আর কিছু লাগবে না? ম্যাজিক আছে, যেটা বলছি সেটা সত্য, কিন্তু সমস্যা হচ্ছে সব জায়গায় ম্যাজিক শিখলে আপনি অঙ্ক শিখতে পারবেন না। সবগুলো ঘরেই ম্যাজিক আছে। আমি আপাতত এগুলোর ছন্দই বললাম, সবগুলোর ছন্দ বলবো না, বাকিগুলোকে আমি রিয়েলিস্টিকভাবে দেখাচ্ছি। আপনারা দেখেন, এই জায়গায় দেখেন 4, 4 দুগুণা কত? 8, 3 4-এ 12, 2, 4 4-এ 16, 6, 4 5 20, 0, 4 6 24-এর 4, 4 7 28-এর 8, 4 8 32-এর 2। এই ঘরে যান, 5 দুগুণা কত? 10-এর 0, 3 5 15-এর 5, 4 5 20-এর 0, 5 5 25-এর 5, 5 6 30-এর, 5 6 30-এর 0, 5 7 35-এর 5, 5 8 40-এর 0। দেখেন, বলতে পারেন যে ভাই এইভাবে কি কষ্ট করে লেখা দরকার আছে? আপনার ডিরেক্টলি লিখে দেন না। ডিরেক্টলি লিখে দিলে তো আপনারা কপি করবেন। আমি একটু বলি, আপনি একটু মনোযোগ দেন, তাহলে একটা ছুটে গেলে আরেকটা বুঝলেন, আরেকটা বুঝলেন আরেকটা, আপনি সবগুলো বোঝা কাভার হয়ে যাবে। 6 6 দুগুণা 12, 2, 3 6 18, 8, 3 তারপর হচ্ছে গিয়া 4 6 24, তারপর হচ্ছে 6 5 6 30, 6 6 6 36, 6 7 42, 6 8 48, তারপরে তো গেল ওটা। 7 দুগুণা 14, 3 7 21, 4 7 28, 5 7 35, তারপর আসবেন হচ্ছে গিয়ে 6 7 42, 7 7 49, 7 8 56। এরপরে আসেন 8 দুগুণা 16, 3 8 24, 4 8 32, 5 8 40, 8 6 48, 7 8 56, তারপরে হচ্ছে গিয়ে 8 8 64। হয়ে গেছে না খাবার? তাহলে হয়েছে না এখানে ব্যাপারটা? সবগুলো লেখা শেষ। এই যে লেখাগুলো শেষ, আমি যথেষ্ট মোটামুটি হিসাব টিসাব করে লেখার চেষ্টা করছি, আপনারা একটু দেখেন, তারপরে হিসাব যেহেতু বোঝাই দিয়েছি। এখন প্রশ্ন হচ্ছে, সবগুলো করা শেষে স্যার এই যে ফাঁকা ঘরগুলো কী করব? ফাঁকা ঘরগুলো অঙ্কের একটা ব্যাপার আছে, যেটা ইউজলেস জায়গা, সেই জায়গায় আপনি শূন্য বসাবেন। আন্ডা, গুড়ার আন্ডা না, গুড়ার আন্ডা না,
জিরোর তো অস্তিত্ব আছে, গুণান্ডার তো অস্তিত্বই নাই। তাহলে এই জায়গাটায় আপনি সবগুলো ফাঁকা ঘর শূন্য দিয়ে ফিল আপ করবেন। আমি আর সবগুলো দেখাচ্ছি না, সবগুলো ফাঁকা ঘর, হ্যাঁ, কোনোটাই যেন বাকি না থাকে, সবগুলো ফাঁকা ঘর কী দিয়ে ফিল আপ হবে? শূন্য দিয়ে ফিল আপ হবে। এটা ওরা বলেই দিয়েছে রুলসের মধ্যে। তাহলে আমার সব ফিল আপ করা শেষ। আমি লাস্ট একটা বার আবার বলে দিচ্ছি, এখানে সবগুলো ঘরে ছন্দ আছে, কিন্তু এখান থেকে আপনি মেইনলি যেটা করবেন, 2 গয়ের নিচে 1 দিয়ে শুরু করবেন। এদিকে 1 থেকে 9 পর্যন্ত আসবেন, 9 থেকে 1 পর্যন্ত আবার আসবেন, 1 থেকে আবার 9 পর্যন্ত, 9 থেকে আবার 1 পর্যন্ত যাবেন। এভাবে চলতে থাকবেন, চলার শেষে ছকটা পূর্ণাঙ্গ কভার হয়ে যাবে। তারপরে কি করবেন? ওই যে ঘরে আসবেন তার বরাবর সংখ্যাগুলো নিয়ে গুণ করে করে নামায় ফেলবেন। গেল এটা। এখন দেখি ওরা প্রশ্ন কি করছে পরের পৃষ্ঠায়, অর্থাৎ 14 নম্বর পৃষ্ঠায় যাব আমরা। 14 নম্বর পৃষ্ঠায় আমরা যদি দেখি, এবার নিচের নির্দেশনাগুলো অনুসরণ করো, অর্থাৎ এই নির্দেশনাগুলো অনুসরণ করে লিখতে বলছে। আমাদের কি অনুসরণ করা লাগছে? আমি তো লেখা শিখে ফেলছি আপনাকে। সো অনুসরণগুলো জাস্ট একটু বোঝায় দেয় কী বলছে, যে ঠিকঠাক করছি কিনা। 1 নাম্বার, 3 গ ঘর থেকে প্রথম মানে 1-এর নামতার ফলাফল লেখা শুরু করো। 3 গ অর্থাৎ 3 গ কোনটা? এই যে 3, এই যে গ, অর্থাৎ এই ঘরটা থেকে লেখা শুরু করতে বলছে, যে 1-এর ঘরের নামতা লিখছি, অর্থাৎ 3 গতে বসবে 1, 3 ঘতে বসবে, অর্থাৎ 3 ঘতে বসবে 2। এগুলো ওরাই বলছে, ওদের কথাটা অটো মিলে যাবে আপনি যদি আমার কথা ফলো করে লিখতে পারেন। তারপর বলছে 4 গ, 4 গতে 2-এর ঘরের নামতা লিখবেন, অর্থাৎ এখানে 2-এর ঘর শুরু হবে, তারপর চলতে থাকবে। তারপর আসবেন হচ্ছে গিয়া এইভাবে আর কি পুরো ছকটা করতে বলছে। 3 নম্বরে বলছে এবার পুরো ছকটা সম্পন্ন করার জন্য অঙ্কগুলো চারপাশের ঘরগুলোতে শূন্য বসিয়ে দাও, অর্থাৎ এইটুকু সব করা শেষে যেই ঘরগুলো ফাঁকা আছে সেই ঘরগুলোতে আন্ডা বসাবেন। এবার আসেন, পর্যবেক্ষণ করে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। 1 নাম্বার, ভালো করে বুঝেন, একটু মুখে বলে দেবো। 14 নম্বর পৃষ্ঠা। 14 নম্বর পৃষ্ঠায় বলছে পর্যবেক্ষণ করো এগুলা এবং প্রশ্নগুলো উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন। তাহলে ওরা ক নম্বরে বলছে, অঙ্কগুলোর মধ্যে কি কোনো বৈশিষ্ট্য দেখতে পাচ্ছ? জি, অবশ্যই বৈশিষ্ট্য আছে। আপনি একটু তাকায় দেখেন, কলাম ও সারির সংখ্যাগুলো একই হয়েছে। কলাম ও সারির সংখ্যাগুলো আমরা যদি একটু দেখি, এই কলামের সংখ্যা 1 থেকে 9 পর্যন্ত, আর এই সারির সংখ্যা 1 থেকে 9 পর্যন্ত, তাহলে কলামের সংখ্যা আর সারির সংখ্যাগুলো একই হয়েছে। আপনারা বাকিগুলো মিলিয়ে দেখেন। 2 প্রশ্ন নম্বর খ যেটা বলছে, কোনো পুনরাবৃত্তি দেখতে পাচ্ছ? অবশ্যই পুনরাবৃত্ত আছে। এখানে 1 থেকে 9 পর্যন্ত হয়েছে, আবার এদিক থেকে 1 থেকে 9 পর্যন্ত হয়েছে, এইগুলো ব্যাপার। এছাড়াও আপনি যদি এখানে দেখেন আরও খুঁজে পাবেন, এগুলো বুঝতে পারবেন। এরপরে বলছে কোনো পুনরাবৃত্তি যদি দেখতে পাও সেটিকে সেগুলোকে ভিতরে রেখে চারিদিকে দাগ দিয়ে প্রকাশ করতে পারবা। পুনরাবৃত্তিগুলো কি কেবল একই দিকে ঘুরতে পারে নাকি বিপরীতেও? একটু ভালো করে দেখেন। পুনরাবৃত্ত বলতে যেটা বোঝাইছে, আমরা যেগুলো যে লালটা আমি লক করে দিছি, এই লালটা বাদ দিয়ে আপনি যদি দেখেন, এদিকে দেখেন 2, 4, 6, 8, তারপরে 0, তারপর আবার 2, 4, 6। তার মানে কি এটা রিপিট হচ্ছে, একই দিকে একই কলামে 2 থেকে 4 2 থেকে 8 পর্যন্ত হয়েছে, তারপর আবার রিপিট হয়েছে। একইভাবে উল্টাটাও হইতে পারে। তাই এখানে যে 3টা কথা বলছে সবগুলোই সত্য। এই হলো গিয়ে আমাদের মোটামুটি হিসাবটা গেল এটা। এরপরে বলছে ছকটির বৈশিষ্ট্য এমনই কেন হলো, অর্থাৎ ছকটির বৈশিষ্ট্য এমনই কেন হলো, এমন হইলো কেন, এটার ছকটির বৈশিষ্ট্য এমনই হলো কেন, মানে এই যে সিকোয়েন্সগুলো ঘটছে, এটা অর্থ তো এরকম যে কেন এদিকে 1 থেকে শুরু করে 9 পর্যন্ত গেল, আবার 1 রিপিট আসলো, আবার করলো, বা আবার এদিকে একই রকম হচ্ছে, আবার বিপরীত দিকে হচ্ছে। এটা হওয়ার কারণ কি? এটা হওয়ার অন্যতম কারণ হচ্ছে, আপনি একটু তাকায় দেখেন, এখানে 1 থেকে 14 পর্যন্ত আছে, আবার এখান থেকে 1 থেকে 14 পর্যন্ত আছে। তাহলে চারিদিকে যদি 14 হিসাব অনুযায়ী হয়, দৈর্ঘ্য প্রস্থ সব যদি একই রকম হয়ে যায়, তাহলে কি এটা বর্গাকার না? আর বর্গাকার হওয়ার কারণে এটা হয়েছে। তার মানে আমরা গ নাম্বারে অ্যান্সার বলতে পারি যে ছকটি বর্গাকার, এজন্য একই রকম হয়েছে। গেল এটা। তাহলে আমাদের সমস্যা 2 কমপ্লিট। আমি আমার মতো করে বলার চেষ্টা করছি, আশা করে বুঝছেন। এবার আপনাদের সাথে আমি আলোচনা করব সমস্যা 3 নিয়ে। সমস্যা 3-এ ওনারা কি বলছে একটু খেয়াল করেন। সমস্যা 3-এ ওনারা বলছে সংখ্যার গুণনীয়ক সম্পর্কে নিশ্চয়ই তোমাদের ধারণা আছে। তো এই গুণনীয়ক কি সেই জিনিসগুলো একটু বোঝাইতে বলছে। আমি গুণনীয়কটা নিয়ে একটু কথা বলবো তোমাদের সাথে। তারপরে পৃষ্ঠা নম্বর 15-তে যাবা। 15 নম্বর পৃষ্ঠাতে আমরা দেখতে পাবো 10-এর গুণনীয়ক বের করতে বলা আছে। 10কে বাদ দিয়ে এর গুণনীয়কগুলোকে যোগ করলে কি পাওয়া যায় সেটা লিখতে বলা আছে। তারপরে নতুন একটা সংখ্যা পদ্ধতি আছে, সেটাকে বলা হচ্ছে সমৃদ্ধ সংখ্যা, সেটাও আমরা এখান থেকে শিখব। তো আগে গুণনীয়ক শিখি, তারপরে সমৃদ্ধ সংখ্যা আমরা শিখবো এখানে। তাহলে দেখেন আমরা এখন 2টা জিনিস শিখবো, একটা হচ্ছে গুণনীয়ক আর একটা হচ্ছে গিয়ে, ওটা নাম বলবো না, ওটা পরে বলতেছি। তো গুণনীয়কের সাথে যে নামটা উচ্চারিত হয় গুণিতক, এই 2টা জিনিস আগে শিখি, গুণিতক গুণনীয়ক। তো গুণিতক আর গুণনীয়ক কি জিনিস? গুণিতক গুণনীয়ক,
গুণিতক হচ্ছে একটা সংখ্যাকে, একটু খেয়াল করেন, গুণিতক একটা সংখ্যাকে আপনি নামতা দিয়ে গুণ করতে থাকবেন। 3 দুগুণে 6, 3 তিরিক্ষে 9, এই যে পাচ্ছেন এই সংখ্যাগুলোকে বলা হয় গুণিতক। অর্থাৎ একটা সংখ্যাকে নামতা বা স্বাভাবিক সংখ্যা দিয়ে গুণ করতে থাকলে যেই সংখ্যাগুলো আপনি পাইতে থাকবেন বা পেয়ে যাবেন সেই সংখ্যাগুলোকে আপনি কি বলবেন? গুণিতক। এরপর আসেন গুণনীয়ক। গুণনীয়ক বলতে যে জিনিসটা বোঝানো হয়, আপনি এটা চিন্তা করেন, গুণনীয়ক কথাটার সাথে একটা ফিল পান না? গুণনীয়ক মানে কিছু দিয়ে একটু মানে গুণ করার মতো বা কিছু দিয়ে একটু ভাঙা বা মানে এটা ভেঙে ফেলা টাইপের, বা গুণনীয়ক বলতে একটু ছোটো ছোটো কিছু একটা বিষয় বোঝায় না? আর গুণিতক এটাকে কিন্তু একটু বড় বড় কিছুর সাথে মনে হয়, একটু ভাবতে হবে। গুণিতক যে বড় বড় সাথে কেন মনে হয়? কারণ হচ্ছে গিয়ে দেখেন এটা বাড়তে থাকে এবং এটা শেষ হয় না কখনো। আর গুণনীয়ক এটা শেষ হয়ে যায় এবং ছোটো টাইপের কিছু, ক্ষুদ্র টাইপের কিছু একটা বোঝায়। কীরকম দেখেন, আপনি একটা সংখ্যাকে যতগুলো সংখ্যা দিয়ে ভাগ করতে পারবেন সেই সব সংখ্যাই তার গুণনীয়ক। যেমন 10কে 1 দিয়ে ভাগ করা যায়, 2 দিয়ে করা যায়, 5 দিয়ে করা যায়, 10 দিয়ে, আর কিছু দিয়ে করা যায় না। তাই 10-এর গুণনীয়ক এই 4টা। সেম একইভাবে 12-র গুণনীয়ক 1, 2, 3, 4, 6, 12। অর্থাৎ যে সকল সংখ্যা দ্বারা একটা সংখ্যাকে ভাগ করা যায় ওই সকল সংখ্যাকে মূল সংখ্যার গুণনীয়ক বলে। এটা গেল আমাদের গুণনীয়ক এবং গুণিতকের হিসাব। আশা করি আপনারা বুঝতে পারছেন যে গুণিতক মানে একটা সংখ্যাকে আমরা স্বাভাবিক সংখ্যা বা 1, 2, 3, 4 দিয়ে গুণ করলে যে সকল সংখ্যা পাবো এই সংখ্যাগুলোকে গুণিতক বলবো। আর একটা সংখ্যাকে ভাঙাইলে বা যে সকল সংখ্যাতে ভাগ করা যায় ওই সংখ্যাগুলোকে আমরা কি বলবো? অর্থাৎ এই সংখ্যাগুলোকে আমরা বলবো গুণনীয়ক। আশা করি বুঝতে পারছেন। এখন আসেন এই জায়গায় কিছু ব্যাপার দেখি আমরা। গুণিতকের আর কাজ নেই, এটাকে সরায় ফেলি। এই গুণনীয়কের মধ্যে এই সংখ্যাগুলোকে আমরা যখন যোগ করব, ধরেন আমি যোগ করলাম, এখানে হচ্ছে গিয়ে 1, ধরেন এই প্রত্যেকটা গুণনীয়ককে যোগ করি, কি হয় দেখি একটু মজাটা। এখানে যোগ করলে কত হচ্ছে? 1 আর 2, 3, 6, 10, 16, 16, আর যদি আপনি এখানে 12 যোগ করেন তাহলে কত হয়? 16, 18, 28, তাহলে 28 হচ্ছে। কিন্তু আমি যদি 12 সারা যোগ করি 2 আর 1, তাহলে এখন স্বাভাবিকভাবে কী হবে? এই পর্যন্ত যদি যোগ করি তাহলে এটা হবে 16, তাই না? যদি এই পর্যন্ত যোগ করেন তাইলে 16 হয়। একটা জিনিস খেয়াল করবেন, এখানে এই জায়গাটা দেখায়নি, তারপরে বলি। এই জায়গাও আবার যোগ করি 2, 3 আর 5, 8, তাহলে এইটুকু যোগ করলে পাচ্ছি আমরা 8, আর যদি এটা সহজ যোগ করি তাহলে পাচ্ছি 18। এই যে ব্যাপারগুলো, এখান থেকে আমরা যদি একটা নতুন শব্দ তৈরি করি, সেটা কি? প্রকৃত গুণনীয়ক। আপনারা মনে হয় এটার সাথে পরিচিত না? প্রকৃত গুণনীয়ক। গুণনীয়ক কারা? প্রকৃত গুণনীয়ক কারা? গুণনীয়ক বলতে বোঝায় যে সকল সংখ্যা দিয়ে, আমি একটু আগে বলে আসলাম, যে সকল সংখ্যা দ্বারা ওই সংখ্যাকে ভাগ করা যায় সবগুলো হচ্ছে গুণনীয়ক। যেমন 1 দিয়ে ভাগ করা যায়, 2 দিয়ে করা যায়, 3 দিয়ে করা যায়, 4 দিয়ে করা যায়, 6 দিয়ে করা যায়, 12 দিয়ে করা যায়, এই সবগুলো দিয়ে ভাগ করা যায়, এই সবগুলোকে এই সংখ্যার গুণনীয়ক বলে। এখানে একটা মজার বিষয় খেয়াল করবেন, দেখবেন এই যে সংখ্যাগুলো গুণনীয়ক তার মধ্যে একটা সংখ্যা হুবহু মূল সংখ্যার সাথে মিলে যায়, ওই সংখ্যাটা বাদে বাদ বাকি সবগুলোকেই বলা হয় প্রকৃত গুণনীয়ক। এখানেও দেখেন 10-এর গুণনীয়কের মধ্যে একটা সংখ্যা আছে 10, এই 10 বাদ দিয়ে বাকি যেগুলো থাকে সেইগুলো হচ্ছে ওর প্রকৃত গুণনীয়ক। মূল কথা হচ্ছে যে কোনো কিছুর প্রকৃত বলতে বোঝানো হয় ঠিক তার সমকক্ষটা বাদ দিয়ে বাকি ছোটোগুলা হিসাব করে। তাহলে এখানেও সেম, এই 12-র গুণনীয়ক প্রকৃত গুণনীয়ক কারা? 12-র প্রকৃত গুণনীয়ক 12 ব্যতীত বাকি সবগুলা। 10-এর প্রকৃত গুণনীয়ক কারা? 10 ব্যতীত বাকি সবগুলা। তাহলে এইগুলো দিয়ে বলে কি হবে? কারণ আছে দেখেন, প্রকৃত গুণনীয়কগুলার, অর্থাৎ কোনো সংখ্যার প্রকৃত গুণনীয়কগুলোর যদি যোগফল মূল সংখ্যার চেয়ে বড় হয় তখনই সেদেরকে বা তাদেরকে আমরা প্রবৃদ্ধ সংখ্যা বলতে পারি। নতুন একটা জিনিস আমি আবার বলি, যদি কখনো কোনো সংখ্যার প্রকৃত গুণনীয়কের যোগফল, কোনো একটা সংখ্যা তার এই কয়টা প্রকৃত গুণনীয়ক, আর এটা সহজ সবগুলো গুণনীয়ক, সবগুলো গুণনীয়কের কথা বাদ দেন, প্রকৃত গুণনীয়কের যদি প্রকৃত গুণনীয়ক 1, 2, 3, 4, 6 এদের যোগফল যদি মূল সংখ্যা থেকে বড় হয় তাহলে এই সংখ্যাটাকে তখন আমরা বলবো প্রবৃদ্ধ সংখ্যা, বয়োবৃদ্ধ সংখ্যা। এখান থেকে একটা জিনিস মিলাইতে পারেন, যখন সংসারে সন্তানগুলা বড় হয়ে যায়, সন্তানগুলোর যখন মনে করেন যে সব দায়িত্ব বুঝে নেয়, তখন পরিবারের
যে কর্তা ব্যক্তি থাকে সেই কর্তা ব্যক্তির আর তো কোনো দায়িত্ব থাকে না, তাইলে সেই ব্যক্তি বয়োবৃদ্ধ বা বৃদ্ধ বলা চলে। তার মানে হচ্ছে এই জায়গায় এইটার দেখেন এগুলো হচ্ছে প্রকৃত, এখানে হচ্ছে যেটা সমান ছিল এটা বাদ দিছি, তাহলে এইগুলো হচ্ছে সন্তান। তাহলে 12 যদি এগুলো সন্তান হয়, এই সন্তানগুলো যখন এতটাই প্রভাবশালী যে এদের যোগ করে এর চেয়ে বড় হয়ে গেছে, মানে এদের কথাগুলো সংসারে বেশি চলে, তখন তো আর ওই ব্যক্তির কোনো দাম নাই, তাকে বয়োবৃদ্ধ বলা যায়। এখান থেকে মনে রাখতে পারেন এরা হচ্ছে গিয়ে সমৃদ্ধ সংখ্যা। বয়োবৃদ্ধ সমৃদ্ধ, বয়োবৃদ্ধ সমৃদ্ধ, বয়স্ক মানুষ সংসারে, বয়োবৃদ্ধ মানুষ, তাহলে সমৃদ্ধ সংখ্যা। তার মানে যে সকল সংখ্যার প্রকৃত গুণনীয়কগুলোর যোগফল মূল সংখ্যা থেকে বড় হয় সেই সংখ্যাগুলোকে সমৃদ্ধ সংখ্যা বলা হয়। তাহলে এই যে সমৃদ্ধ সংখ্যা আপনি বললেন, এটাই হচ্ছে কি সেই সমৃদ্ধ সংখ্যা যেটা আমি এখানে লিখে রাখছিলাম। সমৃদ্ধ সংখ্যা আরও অনেক আছে, এখান থেকে আমি এটা বুঝাইলাম। তারপরে সমৃদ্ধ সংখ্যা 1 2 3 4টা লিখে দিছি, আপনারা ভাঙা চেক করতে পারেন। একই কথা বারবার না বলি, বুঝতে সমস্যা হলে আপনি একটু টেনে দেখেন, বুঝতে পারবেন, কারণ এটা তো রেকর্ডেড ক্লাস, সমস্যা হবে না। এখানে ওরা পরে কী বলছে একটু দেখি। আপনারা হচ্ছে গিয়ে 15 নম্বর পৃষ্ঠায় চলে যান। 15 নম্বর পৃষ্ঠায় সমৃদ্ধ সংখ্যা নিয়ে কথা বলবে ওরা, এটা আমি তো বলেই ফেলছি, বুঝাই দিছি। 15 নম্বর পৃষ্ঠায় লাস্টে তোমার অনুসন্ধানের কাজটি হলো 1 নাম্বার 5টি সমৃদ্ধ সংখ্যা খুঁজে বের করো। আমি লিখছি 12 18 12 18 20 24, তারপরে 30 আছে, 36 আছে, 40 আছে, 42 আছে, এগুলো আপনি লিখে নিন। সমৃদ্ধ সংখ্যার বৈশিষ্ট্য কেন অন্যান্য সংখ্যার চেয়ে আলাদা, এই বিষয়টা আমার সেটা লেখা আছে, তাও আমি একটু বলে দিই। প্রকৃত গুণনীয়কের যোগফল সংখ্যাটির চেয়ে বড়, যে কারণেই এই ঘটনাটা ঘটে। স্বাভাবিক সবার ক্ষেত্রেই তো এটা ঘটে না, যে প্রকৃত গুণনীয়কের যোগফল মূল সংখ্যা থেকে বড় হয়, এই জন্যই এই জিনিসটা অন্যদের চেয়ে আলাদা হয়ে যায়। এরপর আসেন হচ্ছে গিয়া অন্য দলের সহপাঠীদের বোঝানোর জন্য সমৃদ্ধ সংখ্যার একটি সংজ্ঞা প্রস্তুত করো। এবার সমৃদ্ধ সংখ্যার সংজ্ঞা আপনাকে লিখতে বলছে, ওরা দেন নাই আর কি। তো সংজ্ঞাটা কি হইতে পারে, আমি সংজ্ঞাটা সেটা লিখে দিছি, আবার একটু বলে দিই। কোনো সংখ্যার গুণনীয়কগুলোর মধ্য থেকে মূল সংখ্যা বাদে অন্য গুণনীয়কগুলোর যোগফল মূল সংখ্যা থেকে বড় হলে তাকে কি বলা হয়, সমৃদ্ধ সংখ্যা। দেখেন এটা বাদ দিয়ে আমরা নিজের মতো করে বলার চেষ্টা করি। কোনো সংখ্যার প্রকৃত গুণনীয়কের যোগফল যদি মূল সংখ্যা থেকে বড় হয়, তাহলে ওই সংখ্যাটিকে সমৃদ্ধ সংখ্যা বলে। আবার একটু স্পষ্ট করে বলে যদি বুঝতে সমস্যা হয়, কোনো সংখ্যার প্রকৃত গুণনীয়কের যোগফল যদি মূল সংখ্যা থেকে বড় হয়, তবে মূল সংখ্যাটিকে সমৃদ্ধ সংখ্যা বলে। যদি লিখতে চান একটু টেনে লিখে ফেলতে পারে। এটা ছিল হচ্ছে গিয়ে 3টার উত্তর। 15 নম্বর পৃষ্ঠার লাস্টের 3টার উত্তর আমি দিয়ে দিলাম। এখন দেখেন 16 নম্বর পৃষ্ঠার যে ব্যাপারগুলো ওনারা বলছে, 16 নম্বর পৃষ্ঠা 17 নম্বর পৃষ্ঠা, আমি 16 17 পর্যন্ত আজকে আলোচনা করব। 17 পর্যন্ত আলোচনা করে শেষ করবো আজকের ভিডিও। দেখেন, দেখতে থাকেন, ইনশাল্লাহ ভালো হবে। 16 নম্বর পৃষ্ঠা যেটা দেওয়া আছে, অনুসন্ধান উপস্থাপনের জন্য নির্দেশনা। অনুসন্ধান অর্থাৎ আপনি যে অনুসন্ধান করবেন, আবার সেই অনুসন্ধানে ফিরে আসছে, মাঝখানে একটু অঙ্ক শিখাইলো, এবার এসে আবার অনুসন্ধানে। চলেন দেখি বলছে। ওনারা বলছে, এটা হচ্ছে কি 16 নম্বর পৃষ্ঠা, এটা এখানে বলছে ক নম্বর, তোমার দেওয়া অনুসন্ধানটি কী নিয়ে। তা আমার দেওয়া অনুসন্ধানটা কী ছিল, সমৃদ্ধ সংখ্যা ছিল। বুঝলেন, এই যে অঙ্ক করাইছি ওটা থেকে কিন্তু এখন আপনাকে প্রশ্ন করা হচ্ছে, তোমার দেওয়া অনুসন্ধানটি কী ছিল, সমৃদ্ধ সংখ্যা নিয়েছিল। কোন প্রশ্নের উত্তর করলে তোমরা অনুসন্ধানটি সমাধান করতে পারবে। আচ্ছা দেখেন, এইগুলোর উত্তরটা আমি একটু সুন্দর করে শিটে লিখে রাখছি, সেই শিটগুলো আপনারা একটু ডাউনলোড করে নিয়েন ওখান থেকে। আপাতত মুখে বলে দিচ্ছি। ক নম্বরে আমি কি লিখছি, ক নম্বরে লিখছি আমাদের অনুসন্ধান সমৃদ্ধ সংখ্যা নিয়ে। খ নম্বরে বলছি হচ্ছে গিয়ে সমৃদ্ধ সংখ্যা কাকে বলে সেটা। তারপরে হচ্ছে গিয়ে সমৃদ্ধ সংখ্যা নির্ণয় করার উপায় কি, ভালো করে বুঝেন। ওরা প্রশ্ন করছিল কোন প্রশ্নের উত্তর করলে তোমরা অনুসন্ধানটি সমাধান করতে পারবে। তাহলে আমি কি প্রশ্ন করছি, সমৃদ্ধ সংখ্যা কাকে বলে, সমৃদ্ধ সংখ্যা নির্ণয় করার উপায় কি, এটা হচ্ছে ক্ষয়ের উত্তর। কয়ে কি প্রশ্ন করছে, অনুসন্ধানটি সম্পাদন করার জন্য তোমাদের কি উপকরণ, জ্ঞান এবং দক্ষতা প্রয়োজন হবে। তো স্বাভাবিকভাবে উপকরণ কি লাগবে, খাতা কলম এগুলোই তো লাগবে নাকি। তো এখানে আমি কি লিখছি, উপকরণ হিসেবে খাতা কলম, প্রকৃত গুণনীয়ক ও যোগ সম্পর্ক জ্ঞান ও দক্ষতা প্রয়োজন। বুঝেন, উপকরণ লাগবে খাতা কলম, আর দক্ষতা বা জ্ঞান হিসেবে লাগবে আপনার প্রকৃত গুণনীয়ক, আর হচ্ছে গিয়ে শুধু গুণনীয়ক সম্পর্কে ধারণা লাগবে, এবং যোগ সম্পর্কে তো ধারণা লাগবে। এখানে যোগের কাজ করছেন না, মূলত আপনি কি কাজ করছেন সেই জিনিসটা দক্ষতা বলছে। 4 নম্বর প্রশ্ন,
অনুসন্ধানটি কী কী ধাপে সমাধান করেছে তা একটি ফ্লো চার্টের সাহায্যে উপস্থাপন করো। প্রয়োজনে এই অভিজ্ঞতা গাণিতিক অনুসন্ধানের ধাপের সাহায্য নিতে পারো। তার মানে এখন একটা ফ্লো চার্ট আঁকতে বলছে, সেই ফ্লো চার্টটা আপনারা ওই যে আগে যে আঁকছেন না ওইরকম করে আঁকতে পারেন, অথবা এটা ছবি উঠে নিতে পারেন। আমি একটু দেখাই দিই আপনাদের। আর শিট তো পাবেনই, তো যাদের লাগবে স্ক্রিনশট দিয়ে নিতে পারেন। তো স্ক্রিনশট দিয়ে নিন, আর যদি শিটটা নেন ওখানে তো পাবেনই। তো আমরা এর ফ্লো চার্টটা নিয়ে আলোচনা না করি। তারপরে বলছে অনুসন্ধানের ফলাফল কী পেয়েছো। তো স্বাভাবিকভাবেই অনুসন্ধান করলে আমরা এটা যেটা নিয়ে অনুসন্ধান করছি সেটার ফলাফলই তো পাবো, তাই না? তো অনুসন্ধানের ফলাফল আমরা কী পাবো? সমৃদ্ধ সংখ্যা পেয়েছি। তো সমৃদ্ধ সংখ্যাই পাওয়ার কথা ছিল, কেন সমৃদ্ধ সংখ্যা নিয়ে তো আমরা কাজ করে যাচ্ছি। এরপরে আসেন ফলাফল বিশ্লেষণ করে, 4 নাম্বার বলতেছি কিন্তু 16 পৃষ্ঠার প্রশ্ন। ফলাফল বিশ্লেষণ করে তোমরা নতুন কি কিছু শিখতে পারলে? কি লিখেছি একটু দেখি। হ্যাঁ, সমৃদ্ধ সংখ্যা সম্পর্কে জানতে পারলাম, নিখুঁত সংখ্যা সম্পর্কে জানতে পারলাম, মানে নিখুঁতভাবে সংখ্যা নির্ণয়, প্রকৃত গুণনীয়ক সম্পর্কেও জানতে পারছি। এখানে অ্যাকচুয়ালি দুইটা জিনিস জানছি আমরা, সমৃদ্ধ সংখ্যা সম্পর্কে ভালোভাবে জানছি আর প্রকৃত গুণনীয়ক সম্পর্কে জানছি, কারণ প্রকৃত গুণনীয়কের বিষয়টা আমাদের আগে লাগে নাই, আর সমৃদ্ধ সংখ্যাটা তো নতুন আসছে। গেল এটা। লাস্ট প্রশ্নটা 16 পৃষ্ঠার 6 নম্বর। কোনো ধাপে কি কোনো ভুল হয়েছিল? ভুল শুধরে নেওয়ার জন্য কি আগের কোনো ধাপে ফেরত যাওয়া হয়েছিল? তো গুণনীয়ক নির্ণয়ে ভুল হয়েছিল এবং শুধরে নেওয়ার আগের ধাপে ফেরত যেতে হয়েছিল। আসলে ভুল টুল কিছু হয়নি, খুদাই বলতে হয় আর কি, তাই বলছি। তো আপনারা না চাইলে নাও বলতে পারেন, বলতে পারেন যে ভুল হয়নি, কিন্তু এটা বলাটা ভালো না। হলে আপনার এগুলো তো আসলে টিচারদের সামনে আপনার দেখা যাচ্ছে যে ক্লাস ওয়ার্ক বা এই টাইপের কাজ হইতে পারে না। তো দেখা যাচ্ছে আপনি যদি ভুল করেন এরকম লেখেন, ওনার আবার মাইন্ডে লাগতে পারে। তাই লেখেন যে ভুল হয়েছিল, আবার 15 ধাপে গিয়ে সেটা সাজায় বোঝায় ঠিক করছে। এই হচ্ছে কি আমাদের ব্যাপার। এরপরে যে 16 নম্বরে যে বকবক করছে, এই বকবকগুলো আর আমি কিছু বললাম না, পরের পৃষ্ঠায় যাচ্ছি। এরপরের পৃষ্ঠা হচ্ছে 17 পৃষ্ঠা। হ্যাঁ, 17 পৃষ্ঠায় এই জিনিসটা দেখেন, এটা বলি শেষ করবো, বলছিলাম আগেই কথা দিয়েছিলাম। 17 নম্বর পৃষ্ঠায় বলছে গাণিতিক অনুসন্ধান করে কি কি পাই। গাণিতিক অনুসন্ধান করে আমরা অনেক কিছুই পাই। তো সেই জিনিসগুলো এখানে ওরা বলছে যে এর মধ্যে যা বলছে এগুলোর সাথে তুমি একমত কিনা। যদি একমত হও তাহলে টিক চিহ্ন দাও, যদি একমত না হও তাহলে ক্রস দাও। আর কয়েকটা ঘর ফাঁকা রাখছে, তুমি নিজের মতো করে আবার ওখানে লেখো মন থেকে কিছু। তো দেখি কি বলছে। প্রথমে বলছে প্রশ্নের উত্তর পাওয়া যায়, সত্য, টিক চিহ্ন। 2, সমস্যার সমাধান পাওয়া যায়, সত্য, টিক চিহ্ন। মানে ওরা যে তথ্যগুলো দিচ্ছে এই সব তথ্যগুলো কি আসলে সত্য কিনা, সমাধানে গাণিতিক অনুসন্ধান করে কি এগুলো পাওয়া যায় কিনা। সেই জন্য বলছে যদি গাণিতিক অনুসন্ধান করে এগুলো পাওয়া যায় বলে তোমার বিশ্বাস হয় তাহলে টিক চিহ্ন দাও, নাহলে ক্রস চিহ্ন দাও। তাহলে প্রথমটা তো আমরা প্রশ্নের উত্তর পাওয়া যায়, টিক চিহ্ন। সমস্যার সমাধান পাওয়া যায়, এটাও সত্য, টিক চিহ্ন। তারপরে উত্তর বা সমাধান নির্ণয়ের পদ্ধতি আবিষ্কার করা, এটাও সত্য, টিক চিহ্ন। এক জাতীয় সমস্যার সমাধানের পদ্ধতি ঠিক করা যায়, টিক চিহ্ন, এটাও সত্য। জটিল কোনো বিষয়ের উপর সিদ্ধান্ত নেওয়া যায়, এটাও সত্য, টিক চিহ্ন। নতুন আরও সমস্যা তৈরি করা যায়, অর্থাৎ একটা জিনিস শিখলে ওই টাইপের আরও জিনিস আমরা তৈরি করতে পারি না, সেই জন্য বলছে যে নতুন আরও সমস্যা তৈরি করা যায়। এটার মানে এই না যে আরও জটিলতা তৈরি করা, ব্যাপারটা তা না। তাহলে ম্যাথমেটিক্সের সমস্যা বলতে অঙ্ক বোঝানো হয়, যে এক টাইপের অঙ্ক শিখছেন আরও ওই টাইপের অঙ্ক আপনি নিজে করতে পারতেছেন, তাহলে এটাও সত্য। ভুল করার মাধ্যমে সঠিক পদ্ধতি খুঁজে পাওয়া যায়, স্বাভাবিক। একটা অঙ্ক করলেন, এটা ভুল হলো, তাহলে একই জিনিসটা আবার একটু টেস্ট করবেন, দেখবেন, এইভাবে কাজ করে আবার একটা নতুন পদ্ধতি বা সুন্দর অংশটা খুঁজে বের করবেন, নির্ভুল অংশটা খুঁজে বের করবেন। নতুন গাণিতিক সম্পর্ক আবিষ্কার করা যায়, অর্থাৎ একটার সাথে আরেকটা সম্পর্ক। যেমন আমরা যেখান থেকে আপনার গুণনীয়ক থেকে সমৃদ্ধ সংখ্যার একটা সম্পর্ক বের করলাম, এই আর কি। তারপরে বলছে গাণিতিক সমস্যার সমাধান করার মাধ্যমে অন্য বিষয়ে সমস্যার সমাধান খুঁজে পাওয়া যায়, এটাও সত্য। নিজের বুদ্ধিবৃত্তির উন্নতি হয়, হ্যাঁ, অঙ্ক তো করেই হয় বুদ্ধিবৃত্তি উন্নয়নের জন্য, এটা সত্য, বুদ্ধিবৃত্তির উন্নতি হয়, এটাও টিক চিহ্ন। মূল কথা সবগুলো টিক চিহ্ন। এবার আসেন 3টা ঘর ফাঁকা রাখছে, কী লিখবেন এটা বলে দিই। নিজের আত্মবিশ্বাস বৃদ্ধি পায়, আপনি একটু নিজে ভেবে লিখলে ভালো হয়, আমি আপাতত বলে দিচ্ছি 3টা। নিজের আত্মবিশ্বাস বৃদ্ধি পায়, গণিত বিষয়ের ভয় কেটে যায়, এটা সত্য যে এইভাবে যে রিসার্চ করে চিন্তা করেন তাহলে ভয়টা কেটে হয়ে যাবে, দূর হয়ে যাবে। সহজে সমস্যা সমাধান করা যায়, এই হলো গিয়ে বিষয়। এখানে আমি 17 পৃষ্ঠা পর্যন্ত যে আলোচনা সেটা করেছি। আরেকটা লাস্টে কথা আছে, তুমি যে বক্তব্যগুলোর পাশে টিক চিহ্ন দিয়েছো সেগুলোর একটি করে উদাহরণ দিতে পারবা। মানে এই কথা যে সত্য, সব ঠিকঠাক বলছে, এগুলোর একটা উদাহরণ দিতে পারবা? দরকার নেই উদাহরণ দেওয়া, উদাহরণ যদি দিতে চাও সেটা পেয়ে যাবে হচ্ছে কি আগের যে কাজগুলো করছো এই সবগুলো কাজে ওইটার উদাহরণ মূলত। তাহলে 17 পৃষ্ঠা পর্যন্ত আমরা আজকে আলোচনা করলাম। এরপরের ক্লাসে ইনশাল্লাহ আমরা চেষ্টা করব শেষ করে ফেলার, যদি শেষ করতে নাও পারি
না শেষ করে ফেলার চেষ্টা করবো এর পরের লেকচারে। তাহলে আজকের আমরা যে আলোচনাটা করছি 7 নম্বর পৃষ্ঠা থেকে 17 নম্বর পৃষ্ঠা পর্যন্ত আলোচনা করছি দ্বিতীয় লেকচারে, প্রথম অধ্যায় অষ্টম শ্রেণীর। আপনাদের আর বেশি কথা শোনাতে চাই না, যারা ধৈর্য নিয়ে পুরো ক্লাসটা দেখছেন সবাইকে রইল শুভকামনা। আর যারা ধৈর্য নিয়ে ক্লাস করবেন দেখবেন তাদের জন্য কুইজ থাকবে, কুইজটা বলবো অধ্যায়ের শেষে। সো কোনো ভিডিও না টেনে সুন্দরভাবে দেখেন, শেখেন। এখান থেকে কিছু কিছু প্রশ্ন করা হবে অধ্যায় শেষে, যদি সেগুলোর উত্তর দিতে পারেন। আমি যে কথাগুলো বলতেছি এর মধ্যে কিছু কিছু ব্যাপার আমি বলে যাচ্ছি যেটা আমি মাথায় রাখতেছি এবং লিখে রাখতেছি, সেটা নিয়ে কুইজ দেবো লাস্ট ভিডিওতে। যদি সেগুলো বলতে পারেন পুরস্কার থাকবে সবার জন্য। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।